পর্তুগালের আইমা থেকে নতুন করে কিছু ইমেল আসছে। সেই ইমেল নিয়ে আমাদের মধ্যে অনেক সন্দেহ বা বিভিন্ন প্রশ্নের উদ্রেক হয়েছে। তাছাড়া আগামী কয়েকদিন যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এই নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে, আমরা কি অ্যাপয়েন্টমেন্ট গুলো অ্যাটেন্ড করবো কিনা। তো এই নিয়ে হাজার প্রশ্নের উত্তর আমরা আজকে আলোচনা করব। তাছাড়া ওরিয়েন্টে আমাদের কয়েকজন ভাইয়ের উপরে হামলা হয়েছে যারা উবের ডেলিভারিতে নিয়োজিত ছিলেন। এমনকি গতকাল আমিও একজন ভাইয়ের উপর, এক পর্তুগিজ চড়াও হয়েছিলেন একজন উবের ডেলিভারি ভাইয়ের উপরে। সেক্ষেত্রে তার সাথেও আমিও সরাসরি প্রতিবাদ করেছিলাম। এই বিষয়ে আমাদের সচেতনতামূলক কিছু আলোচনা আমরা করব। আজ 1 সেপ্টেম্বর, রবিবারের স্পেশাল পর্তুগাল টুটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি দেখুন, আইমার ইমেল আসছে। ইমেল তারা বেশ কিছু ইমেল পাঠাচ্ছে। দুটো ইমেল পাঠিয়েছে তারা, দুই ধরনের ইমেল তারা পাঠিয়েছে। একটা ইমেল পাঠিয়েছে যে আপনার তথ্য আপডেট করুন, লিঙ্কে ক্লিক করে আপনার ইতিপূর্বে যে ডকুমেন্টগুলো দিয়েছেন ডকুমেন্ট হালনাগাদ করুন। আরেকটা যে আপনি আপনার ডকুমেন্ট হালনাগাদ করুন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট কত তারিখে, এবং অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও তারা অনেক রাতের দিকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। দেখুন, প্রথমে আমাদের সন্দেহ এই বিষয়গুলো নিয়ে প্রশ্নের উদ্যোগ যেটা হয়েছে যে এই ইমেলগুলো কি আইমে দিয়েছে। যদি এই ইমেলগুলো আপনার নো রিপ্লে @aima.gov.pt এবং geral@aima.gov.pt অর্থাৎ অথবা manifestação.interest@aima.gov.pt অর্থাৎ ডোমেন অ্যাড্রেস এর পরে যদি ডোমেন অ্যাড্রেস aima.gov.pt থাকে এবং এই যে তিনটে ইমেলের কথা বলবো, এই তিনটে ইমেল থেকে যদি আপনাকে যোগাযোগ করা হয় তাহলে এই ইমেলগুলো আইমা পাঠিয়েছে। যদি আপনি নিশ্চিত হন যে ইমেলগুলো আইমা পাঠিয়েছে তাহলে সেই ইমেলগুলোর করণীয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটাতে আপনাকে একটা ইমেলের ধরন ছিল যে আপনার শুধু ডকুমেন্ট পাঠিয়েছে, আপনার ডকুমেন্টগুলো আপডেট করুন, আপনাকে পরবর্তীতে তারিখ জানানো হবে। আরেকটা ইমেল পাঠিয়েছে যে আপনি ডকুমেন্ট আপডেট করুন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট অত তারিখে। যাই হোক, এখন ডকুমেন্ট আপডেট করলে যে লিঙ্ক দেওয়া হচ্ছে সেই লিঙ্কে কিন্তু আমরা যাওয়ার পর কোনো কাজ হচ্ছে না, কেননা এটা বলাই হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর মধ্যে আপডেট করতে হবে। তো 2 থেকে 5 সেপ্টেম্বর যদি আমরা আপডেট করতে হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে জানবো আসলে কি হবে, এটা আপডেট করতে হবে, নিয়মগুলো কি, সেই প্রসেসটা আমরা জানবো। তো সেক্ষেত্রে আজকে আমাদের সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা আপডেটগুলো তো কালকে যদি এরকম ওপেন হয় সেক্ষেত্রে হয়তো আমরা দেখে আপনাদের বিষয়গুলো জানিয়ে দিব। তো দুশ্চিন্তা কেন? দুশ্চিন্তা হচ্ছে যে আগামীকাল এবং আগামী পরশু কয়েকজনের অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের। আমি দুই ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, তারা যোগাযোগ করেছিলেন যে ভাই আগামীকাল আমার অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু আমি ইমেল পেয়েছি, আমি কি করবো। যে দেখুন, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি একজন লিগ্যাল সলিসিটর নেই, কিন্তু সাধারণ জ্ঞানে আপনি যে বিষয়টা বুঝতে পারছেন হয়তো আপনার সাহসিকতার জন্য সহযোগী হবে। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। যে আমি যেহেতু আপনার কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি অ্যাপয়েন্টমেন্টে যান সরাসরি। তারা যদি বলে যে না তোমাকে ইমেল পাঠিয়েছে, তোমাকে তথ্য আপডেট করতে হবে অনলাইনে, তারপর ওয়েট করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কালকে পরশু আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি অ্যাপয়েন্টমেন্টে অ্যাটেন্ড করেন এবং আপনার ডকুমেন্ট, যেহেতু আপনি অ্যাপয়েন্টমেন্ট ছিল সে অনুযায়ী ডকুমেন্ট প্রস্তুত করেছেন, সেক্ষেত্রে আপনার কাছে সবকিছু আছে। সেই ডকুমেন্ট নিয়ে আপনি আইমা অফিসে গিয়ে যেখানে আপনার মনে হয়েছে সেখানে আপনি অ্যাটেন্ড করেন, তাদের নির্দেশনা অনুযায়ী তারপর পদক্ষেপ আপনারা নেবেন। তো যাই হোক, তাহলে আমরা জানি যে আমাদের আসলে কি ডকুমেন্ট লাগবে। অনেকে জানতে চান আমাদের কি ডকুমেন্ট প্রয়োজন হবে। যে কয়েকটা স্তরের ডকুমেন্টের প্রয়োজন হয়। একটা হচ্ছে আমার ব্যক্তিগত তথ্য, একটা হচ্ছে যে আমার যেটা আমার জব সংক্রান্ত তথ্য, আর একটা হচ্ছে যে আরো কিছু পেমেন্ট বা পুলিশ ক্লিয়ারেন্স, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। যদি পুলিশ ক্লিয়ারেন্স আমার ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে, প্রথমে যদি আমরা বলতে যাই যে আপনার জন্য কি লাগবে, আপনার প্রথমে আইডেন্টিফিকেশন ডকুমেন্টে কি হবে যে আপনার পাসপোর্ট, আপনার ফিনান্স নাম্বারের একটা কপি, ফিনান্সের আমরা সব কাছে সবাই থাকে একটা ফিনান্সের যে একটা কপি থাকে ফিনান্স নাম্বার সহকারে বা ঠিকানা সহকারে, সেই কপিটা সোশ্যালের একটা কপি, সোশ্যালের থেকে যে আমরা নাম্বারটা বের করার পরে যে একটা কপি দেয় সেই কপিটা, এবং এসএনএস নাম্বার পাওয়ার পর আমার একটা কপি এসএনএস নাম্বারটা নেবেন, তাহলে কার্ডে আপনার এসএনএস নাম্বারটা হবে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সুবিধা হবে। এই 3টা কপি। এর সাথে সাথে আপনি যে পর্তুগালে এসেছেন টিকিট, বাসে বা আপনি বাস ট্রেন বা আপনি যদি বিমানে এসে থাকেন সেক্ষেত্রে আপনার টিকিটের কপি, এবং আপনি যে হোটেলে উঠেছিলেন যেটাকে সবাই লিগ্যাল এন্ট্রি বলে সাধারণত, একটা ছোট্ট A4 পেপারের কাগজের থেকে অর্ধেক সাইজটা আমার মনে নেই, সেইটুকুন যে একটা ডকুমেন্ট থাকে নীল কালি যে লেখা হোটেলের যে রিজার্ভেশনের কপিটা দিয়ে যেটা বের করে লিগ্যাল এন্ট্রি বলে সবাই এটাকে, সেফের একটা ডকুমেন্ট। তো ওই ডকুমেন্টটা লিগ্যাল এন্ট্রি বলে এটাকে, এমনকি লিগ্যাল এন্ট্রি শুধুমাত্র ওইটুকু কাগজটুকু না, আপনার বাস এবং প্লেনের টিকিট। যাই হোক, আপনারা বুঝতে পারছেন, এটা সম্বন্ধে সবার ধারণা আছে। এগুলো আপনার ব্যক্তিগত তথ্য, এবং সাথে সাথে আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে অবশ্যই। পুলিশ ক্লিয়ারেন্স ভ্যালিডিটি
3 মাস থাকতে হবে। এরপরে যদি 3 মাস ভ্যালিডিটি আপনার শেষ হয়ে যায়, একটা যৌক্তিক কারণ লাগবে, কি কারণে হয়েছে। কারণ আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সবকিছু জটিলতা হয়েছে, পুলিশের ওয়েবসাইট হ্যাক ছিল, তো নানান কারণে সেটা হতে পারে। আপনি সেই বিষয়টাকে ক্লারিফাই করে রাখবেন। যদি আপনার না থাকলে তার করণীয় কোনো কিছু নেই, আর যদি সুযোগ থাকে আপনি বের করে নেবেন এর মধ্যে। এবার আসেন আপনার জব সংক্রান্ত আপনার কয়েকটা বিষয় প্রয়োজন। একটা হচ্ছে আপনার প্রথম হলো আপনার জব কন্ট্রাক্ট, স্যালারি স্লিপ এবং আপনার পার্সন ডিক্লারেশন বা জব ডিক্লারেশন, যেটা হচ্ছে আপনার মালিকের একটা অ্যাসাইন করে যে আপনার একটা সার্টিফিকেট দেয় যে আপনি এই কোম্পানিতে কাজ করেন। এই ডকুমেন্টটা আর বাড়তি আরো দুটো ডকুমেন্ট, সেটা হচ্ছে যে আপনার ফিনান্স এবং সোশ্যালের নথিবিধি, অর্থাৎ ফিনান্স এবং সোশ্যালে আপনার কোনো পাওনা নেই, ফিনান্স এবং সোশ্যাল আপনার কাছ থেকে কোনো টাকা পায় না, তার একটা সার্টিফিকেট, সেটাকে নথিবিধা বলা হয়। এরপর আসি পেমেন্টে। আমরা যারা ইমেল পাচ্ছেন, ইমেলগুলো তারা পেমেন্ট করেছেন, তো পেমেন্ট করার জন্য পেমেন্ট প্রুফটা কিন্তু আপনার সাথে নিয়ে যেতে হবে। সেই পেমেন্ট প্রুফটা কি? প্রথমত আপনি যে তখন যে ইমেলগুলো পেয়েছেন সেই ইমেলের একটা কপি, আপনি যে পেমেন্ট রেফারেন্সটা বের করেছেন তার একটা কপি, এবং ব্যাংকে যে এটা পেমেন্ট করা হয়েছে ব্যাংকের একটা কারিম্ব, যদি আপনি অন্য কারোর মাধ্যমে করে থাকেন তাহলে ব্যাংকের একটা সিল সাপোর্ট, এবং আপনি নিজে করলেও আপনি ব্যাংকে যে একটা রিসিপ্টের সিল নিয়ে দিবেন যে এই অ্যাকাউন্টে এটা পে করা হয়েছে। তো এই 3টা কপি আপনার পেমেন্ট প্রুফ হিসেবে কাজ করবে, তা নাহলে কিন্তু জটিলতা পড়বেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ইমেল পেয়েছিলেন পেমেন্টের জন্য, পেমেন্টের রেফারেন্সটা যে আপনি প্রিন্টের কপি এবং কি পেমেন্ট করেছেন ব্যাংকের কারিম্ব ব্যাপারে, এই 3টা নিয়ে সেফ ভাবে আপনি তাহলে আইমাতে আপনার অ্যাপয়েন্টমেন্টটা শেষ করতে পারবেন। এমনকি আপনি যে যদি ডকুমেন্ট আপডেট করার পর আপনি যে ইমেলগুলো পেয়েছেন ডকুমেন্ট আপডেট করার জন্য, হয়তো ডকুমেন্ট আপডেট করলেও একটা সার্টিফিকেশন দিবে, তার একটা কপিও হয়তো আপনি সাথে রাখবেন, সেক্ষেত্রে তারা সেই বিষয়গুলো মিলিয়ে দেখতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যে ডকুমেন্টগুলো নেবেন হাতে করে আপনাকে অবশ্যই অরিজিনাল কপিগুলো নিতে হবে। যদি ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে হয়, অনলাইনে যেটা সাবমিট করতে হবে সেটাগুলো হয়তো আপনি স্ক্যান করে সাবমিট করবেন, বাট আপনি ফিজিক্যালি কিন্তু এই অরিজিনাল ডকুমেন্টগুলো নিশ্চিত হবে। তো যাই হোক, আগামী 2 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর ডকুমেন্টগুলো আপডেট করতে হয়, এই বিষয়ে আমরা আগামীকালকে হয়তো আরো বিস্তারিত জানবো। প্রতিনিয়ত হয়তো আজকে রাতে আইমা তাদের ওয়েবসাইটটা আপডেট করতে পারে। আমরা গিয়েছিলাম আমার ওয়েবসাইটে, আমরা তেমন কোনো পরিবর্তন দেখতে পাইনি, বা আপডেট করার জন্য আমি এক ভাইয়ের একটা তথ্য আপডেট করার জন্য চেষ্টা করেছিলাম, সেটাও হয়নি, কারণ তারা পোর্টালে এমন কোনো অপশন নাই। হয়তো অপশনটা আগামীকাল চালু হবে, যেহেতু তারা 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বলেছে। আশা করছি আমরা এর বাইরে আপডেট নিতে পারবো। আগামীকালকে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এবং এই সংক্রান্ত যদি আপনাদের কাছেও কোনো আপডেট থাকে কমেন্টে জানাবেন, তাহলে আমাদের ভাইদের জন্য সকলের উপকারী হবে। এবার আসি যেন ওরিয়েন্টে আমাদের 3 বাংলাদেশি ভাইয়ের উপর হামলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং বিভিন্ন নিউজে বিষয়টি এসেছে। হামলাকারীরা ভারতীয়, কেউ বলছেন, তো পুরোপুরি আমরা নিশ্চিত নয়। এমনকি গতকাল আমিও একজন আমাদের এক ভাইয়ের উপর এক পর্তুগিজ নাগরিক কিনা ব্রাজিলের, সেটাও আমি নিশ্চিত হতে পারিনি, বাট পর্তুগিজ ভাষাভাষী একজন নাগরিক, তিনি উবের ডেলিভারি ভাইয়ের সাইকেলে উবের ডেলিভারি করছেন, তিনি সিগনালে দাঁড়িয়ে থাকার সময় তার উপরও কিছুটা চড়া হয়েছিল। আমি এটার প্রতিবাদ করেছি, তিনি তখন সেই স্থান ত্যাগ করেছেন। তো যাই হোক, আমরা মূলত প্রথম যে বিষয়টা হচ্ছে যে ওরিয়েন্টে যে ঘটনাটি ঘটছে, আমরা এই বিষয়টি পুরোপুরি জানতে পারিনি। যারা আহত হয়েছেন তার কাছ থেকে আমরা বিষয়টা জানতে পারিনি, বা টেস্টিমোনিয়াল ছিল তার কারোর কাছ থেকে জানতে পারিনি। তবে যেটা জানতে পেরেছি যে একটি ভারতীয়দের দ্বারা হয়েছেন। তো যেটা আমরা ধারণা করছি হতে পারে হয়তো কথা কাটাকাটি বা যে কোনো কারণেই হোক, যেহেতু 2 গ্রুপে মারামারি, সেক্ষেত্রে তো চেষ্টা করবেন বিদেশ বিভয়ে আমাদের এই বিষয়গুলো এড়িয়ে চলার জন্য, কারোর সাথে উত্তেজিত না হওয়া। কারণ আমরা আসছি একটা অন্য দেশে, জানি না যদি তারা অন্যায়ভাবেও করতে পারে, যদি তারা অন্যায়ভাবে করে তাহলে অবশ্যই এটা আমরা প্রতিবাদ করতে হবে, আইনের আশ্রয় নিতে হবে। তো আমরা চেষ্টা করবো যাতে এই ধরনের অ্যাভয়েড করা যায়, এবং যে যাই বলুক না কেন সুন্দর আচরণ, সুন্দরভাবে যদি আমরা এর প্রতিবাদ করি, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই সামাল দেওয়া সম্ভব। দেখুন, রক্ত গরম করে প্রতিবাদ করতে গিয়ে কিন্তু আমরা দুটোই করবো। আমাদের কখন কি হয়, মানুষ কখন কিভাবে আঘাত করে সেটা আমরা জানি না। সুতরাং বিদেশভাবে চেষ্টা করবো আমরা যাতে একটি নমনীয়তার নীতি পালন করা। যিনি নমনীয় হন, সৃষ্টিকর্তা তাকে কিন্তু পছন্দ করেন। বাংলার পৃথিবীর জমিনে দম্ভকারীকে সৃষ্টিকর্তা কখনই ভালো চোখে দেখেন না, কেননা পৃথিবীতে একমাত্র যিনি অহংকারী করতে পারেন, যাকে নিয়ে গর্ব করতে পারেন, তিনি হচ্ছে যে স্বয়ং খোদা তাআলা। তো সুতরাং আমরা দম্ভ দেখাবো না, আমরা চেষ্টা করব যে সুন্দর নরম ব্যবহার দিয়ে এদেশের মানুষের মন জয় করার জন্য। আমাদেরকে যখন আমার মাথার উপরে চলে আসবে, আমার কোনো উপায় থাকবে না, তখন আমাকে পিঠ থেকে যাবে, তখন আমাকে প্রতিবাদী হতে হবে, তা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তো আজকে স্পেশাল প্রতিবেদনটিতে আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আগামীকালকে আমরা আবার জানবো, এবং এই বিষয়ে আরো নতুন কিছু আপডেট থাকলে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।